আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর সিসি 7 পেপারের সাজেশন। আমি ইতিপূর্বে দুটো পেপার দিয়েছি, আজকে দিয়ে দিচ্ছি সিসি 7 পেপার। ধীরে ধীরে সমস্ত কিছু দিয়ে দেবো তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, তাই এখন থেকে ভালো করে নিয়মিত পড়াশোনা শুরু করো। যদি চাও তোমরা 4 বছরে কোর্সটাকে নিয়ে যেতে, তার মানে 75 পেতে হবে। আর যদি চাও পিএইচডি করতে বা 4 বছরে নিয়ে যেতে, তাহলে অন্তত পক্ষে 10-12 ঘন্টা করে পড়তে হবে, প্রচুর পরিমাণে 10-12 ঘন্টা করে পড়তে হবে। টার্গেট সবসময় আমি কিন্তু দিই 80 থেকে 85% মার্কস। যদি চাও 80 থেকে 85% মার্কস পেতে, তাহলে অবশ্যই আজ থেকে পড়াশোনা শুরু করো। সাজেশন তো আমি ধীরে ধীরে দিচ্ছি, 5-6 দিয়েছি, আজকে দিয়ে দিচ্ছি 7টা 8 দিয়ে দেবো, চিন্তা নেই। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমি কিন্তু সবসময় টার্গেট দিই 80 থেকে 85%। আমি যে প্রিভিয়াস যে আগের যে স্টুডেন্টগুলো তারা সব পেয়েছে আমার কাছে 80%, 85% পেয়েছে। এই তোমরাও পাবে। যদি চাও যে স্বপ্নকে পূরণ করতে, অবশ্যই যোগাযোগ করবে। দেখো, আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, আমার কাজ পড়াশোনা করা, আমি পড়াশোনা করবো এবং টার্গেট সবসময় একটা হাই রাখা উচিত। তাতে আমার 2-4 নম্বর কম হোক না, তাতে কি যায় আসে, কিন্তু টার্গেটটাকে সবসময় হাই রাখলে আমি তাহলে সেই অনুযায়ী পৌঁছাতে পারবো। আমার টার্গেট 100 মিটার দৌড়, আমার টার্গেট হচ্ছে 100 মিটার দৌড়, তাহলে আমি সেই রকম দৌড়াবো। যদি 200 মিটার হয় তাহলে কিন্তু আমি তেমনভাবেই দৌড়াবো। তাই টার্গেটটা সবসময় একটা লং রাখা উচিত, হাই রাখা উচিত। এডুকেশন শব্দের অর্থ কি? নির্দিষ্ট লক্ষ্যে দৌড়ের পথ, নির্দিষ্ট লক্ষ্যে দেখবে ট্র্যাক থাকে, ওই ট্র্যাকে পা পড়ে গেলে অর্থাৎ দাগ থাকে চুন দেওয়া, দাগে পা পড়লে কিন্তু ক্যান্সেল। তাহলে তো ওখানে তো আনাড়িভাবে সবাইকে ছুটাতে পারতো। নির্দিষ্ট ট্র্যাকে দৌড়তে হবে, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে। তাই আমি যেগুলো দেবো সেগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, কেউ ভিডিও টানবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবে। আমাদের ক্লাস শুরু হয়েছে, চলছে, বা নোটস যদি কিনে নিতে চাও কেউ, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আর চ্যানেলের সঙ্গে থাকো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, চিন্তা নেই। সমস্ত পেপারের সাজেশন আমি দিয়ে দেবো। এই পেপারে রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস, পদ্মা নদীর মাঝি আর রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো। টেক্সটের উপর দাঁড়িয়ে, টেক্সট যদি না পড়ো, টেক্সট না পড়লে তোমরা কিন্তু একটাও শর্ট কোশ্চেন, অধিকাংশ শর্ট কোশ্চেন পারবে না, এটা বলে রাখছি। শর্ট কোশ্চেন যদি করতে চাও, শর্ট কোশ্চেন যদি সঠিক করতে চাও এবং 80 থেকে 85% মার্কস যদি পেতে চাও, সমস্ত পেপার কটা টেক্সটের কোনো বিকল্প হবে না, টেক্সট পড়তেই হবে। টেক্সট না পড়লে তোমরা 1 পারবে না, 5 পারবে না। 5-এর জন্য লাইন তুলে প্রশ্ন হবে, 1-এও লাইন তুলে প্রশ্ন হবে। এবং টেক্সট পড়ার সুবিধা হচ্ছে নোটস তাড়াতাড়ি মুখস্থ হবে, শুধু নোটস কেউ পড়তে যেও না, পারবেও না, মনে থাকবে না, পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে যাবে, বুঝা গেছে? টেক্সট পড়ো, সব থেকে ভালো হবে, সারা জীবন মনে থাকবে। টেক্সটের বিকল্প কিছু হয় না। আমি তো শর্ট কোশ্চেনের একটা ভিডিও দিয়ে দেবো, চিন্তা নেই। আমি শর্ট কোশ্চেনের ভিডিও দেবো, সেখানে কি, সেখানে কিছু শর্ট কোশ্চেন থাকবে, ও পড়ে বেশি দিন মনে রাখতে পারবে না, যতক্ষণ কি ততক্ষণ। টেক্সট পড়লে কিচ্ছু প্রয়োজন হবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের রয়েছে উপন্যাস 2টো, কপালকুণ্ডলা, পদ্মা নদীর মাঝি আর রবীন্দ্রনাথ ছোট গল্প। সমস্তগুলোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে একটা চার্ট কর। কীরকম? কপালকুণ্ডলা উপন্যাস, তাহলে লেখককে, কত সালে প্রকাশিত, কোন কোন চরিত্রগুলো রয়েছে, কোন শ্রেণীর উপন্যাস। পদ্মা নদীর মাঝি, লেখক, কোন শ্রেণীর উপন্যাস, কত সালে প্রকাশিত, কোন কোন চরিত্রগুলো রয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্প, তাহলে ছোট গল্পগুলোর নাম, লেখক তো রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, কোন সালে প্রকাশিত,
কোন পত্রিকায় প্রকাশিত, সব কটা কিন্তু পত্রিকা আলাদা। তাই পত্রিকাগুলো কত সালে প্রকাশিত, চরিত্রগুলোর নাম। এইরকম ভাবে আমি তো বললাম রবীন্দ্রনাথের ছোট গল্প রয়েছে তোমাদের আটটা ছোট গল্প রয়েছে। এই 8টা ছোট গল্প এবং 2টো উপন্যাস, এইগুলো মিলে দেখবে অন্তত 3-4টে কোশ্চেন তোমাদের আসবে এখান থেকে, 3-4টে কোশ্চেন, এবং এক ঝলকেই তোমাদের হয়ে যাবে। আর হাসা করতে হবে না, খুঁজতে হবে না, এক ঝলকেই হয়ে যাবে। এরকম একটা চার্ট তোমরা বানিয়ে নাও। ক্লিয়ার? তাহলে আচ্ছা কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি, লিখে নাও। প্রথম দিচ্ছি কপালকুণ্ডলা উপন্যাস থেকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস। প্রথমে লিখে নাও নবকুমার চরিত্র। কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমার চরিত্রটি আলোচনা করো, বা নায়ক বিচার। নায়ক বিচার মানে কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক তো নবকুমার। কপালকুণ্ডলা চরিত্র, 3টে চরিত্র করো, কপালকুণ্ডলা, নবকুমার আর মতিবিবি। কপালকুণ্ডলা, নবকুমার আর মতিবিবি হয়েছে। 3টে চরিত্র লিখছো। আর লিখবে কপালকুণ্ডলা কোন শ্রেণীর উপন্যাস, যুক্তি সহ আলোচনা করো। কপালকুণ্ডলা কোন শ্রেণীর উপন্যাস? এটা ঐতিহাসিক উপন্যাস, না ইতিহাস আশ্রিত রোমান্স উপন্যাস, না অতিপ্রাকৃত উপন্যাস? কোন শ্রেণীর উপন্যাস বিচার করতে হবে নিজেদেরকে। কপালকুণ্ডলা কোন শ্রেণীর উপন্যাস, যুক্তি সহ আলোচনা করো। অথবা একই কোশ্চেন, অথবা দিয়ে লিখে নাও কপালকুণ্ডলা উপন্যাসে ইতিহাস অংশের তুলনায় রোমান্স প্রাধান্য পেয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসে ইতিহাস অংশের তুলনায় রোমান্স প্রাধান্য পেয়েছে, মন্তব্যটির যথার্থতা বিচার করো। খুব ভালো প্রশ্ন, দামি প্রশ্ন। আমি তো তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেব, তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে, তখন দেখবে এগুলো আসবে। পরের প্রশ্ন হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসে প্রকৃতির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসে প্রকৃতির ভূমিকা ও গুরুত্ব, অথবা নিয়তির ভূমিকা, একই। পরের প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক উপাদান। কপালকুণ্ডলা উপন্যাসে ঐতিহাসিক উপাদান কতটা রয়েছে? কপালকুণ্ডলা উপন্যাসে ঐতিহাসিক উপাদান কতটা রয়েছে, বা কপালকুণ্ডলাকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা বিচার করো। কপালকুণ্ডলাকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা বিচার করো। কপালকুণ্ডলা উপন্যাসের গঠন কৌশল আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসের গঠন কৌশল আলোচনা করো। হয়েছে? এইগুলো গেল কপালকুণ্ডলা থেকে। পড়তে যাও পদ্মা নদীর মাঝি। ওখান থেকে তোমরা 5-এর জন্য লাইন তোলা প্রশ্ন হতে পারে, বা কাপালিকের চরিত্র, এরকমগুলো আসে। পদ্মা নদীর মাঝি, এটাও টেক্সট পড়বে, লিখে নাও। কুবের চরিত্র, কুবের, মালা, হোসেন মিয়া, কপিলা। এই চরিত্র করা করো। কুবের, মালা, হোসেন মিয়া, কপিলা। 15 নম্বরের জন্য এগুলো বুঝা গেছে চরিত্রগুলো। তাহলে 15 নম্বরের জন্য এইগুলো। আর আরগুলো করবে পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়নাদ্বীপের ভূমিকা আলোচনা করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়নাদ্বীপের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা বিচার করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা বিচার করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা তা বিচার করো। হয়েছে? আর একটা কোশ্চেন, তোমরা যদি পারো করো, না পারলে কিছু করার দরকার নেই। পদ্মা নদীর মাঝি খুব ভালো প্রশ্ন, এটা জেনে রাখা উচিত, অন্তত একবার রিডিং দিয়ে দেবো, জানতে পারবে, ভালো জ্ঞান বাড়বে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাস্তববাদী আঞ্চলিক উপন্যাস হিসাবে শুরু হয়ে শেষে পরিণত হয়েছে রোমান্টিক ব্যক্তি চরিত্র কেন্দ্রিক উপন্যাসে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাস্তববাদী আঞ্চলিক উপন্যাস হিসাবে শুরু হয়ে শেষে পরিণত হয়েছে রোমান্টিক ব্যক্তি চরিত্র কেন্দ্রিক উপন্যাসে। উপন্যাসের ঘটনা প্রবাহ ও চরিত্র চিত্রণ বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা বিচার করো। ক্লিয়ার? পরের প্রশ্ন হচ্ছে পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। পরের প্রশ্ন নদী অধিষ্ঠিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। নদী অধিষ্ঠিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। ভালো প্রশ্ন এটা। অথবা ধীবরপল্লীর বাস্তব জীবনচিত্রের প্রতিফলন কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। ধীবরপল্লী বা জেলেদের যে জীবনটা আর কি, ধীবরপল্লী বা জেলেদের যে জীবনচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তাহলে এগুলো পদ্মা নদীর মাঝি। তাহলে 15 নম্বর জন্য আপাতত আজকে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো এবং এখান থেকে 5-এর জন্য আলোচনা করে দেব। ক্লিয়ার? রবীন্দ্রনাথের ছোট গল্প যে প্রশ্নগুলো হয় কোনগুলো তোমরা করবে, আর 5-এর জন্য দিয়ে দেবো। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো অবশ্যই পাবে, চিন্তা নেই। আপাতত এগুলো পড়াশোনা করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও
স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তাহলে কপালকুণ্ডলা থেকে 15 দিয়ে দিলাম আজকে, আর পদ্মা নদীর মাঝি থেকে 15 দিয়ে দিলাম। ক্লিয়ার? পড়াশোনা করো, টেক্সট খুব ভালো করে পড়ো, কোনো অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করো, হেল্প পেয়ে যাবে। তবে এটুকু বলার যে নোটস কিন্তু আমি পার্সোনালি দিই না, যদি দিই পেমেন্ট নেব। যে নোটসটা আমি দেবো আমি ইউটিউবে দেবো, চ্যানেলে দেবো, চ্যানেলে আপলোড করবো, সেখান থেকে সংগ্রহ করতে হবে। আর সমস্ত পেপারের নোটস যদি কেউ নিতে চাও তাহলে স্বল্প পারিশ্রমিকে পেয়ে যাবে, স্বল্প পারিশ্রমিকে আমি দিয়ে দেবো।